দীপা বিয়ের পর শ্বশুর বাড়িতে বেশ ভালোভাবেই দিন কাটাতে শুরু করে। আসলে কিছুদিন আগেই দীপার নতুন নতুন বিয়ে হয়। দীপা শ্বশুর বাড়ির পরিবারে ছিল তার শাশুড়ি মা বিলকিস দেবী, শ্বশুর মশাই অখিলেশ বাবু, ননদ রমা এবং ছোট দেওর রাহুল। দীপার শ্বশুর বাড়িতে সকলেই খুবই ভালো মনের মানুষ হলেও দীপার শাশুড়ি মা মোটেও দীপার মনের মতো ছিল না, আর সেই জন্য বৌমার সঙ্গে শাশুড়ি মায়ের একটু একটু ঝগড়া লেগেই থাকে। এভাবেই কিছুদিন কাটে। একদিন দীপার শাশুড়ি মা বিলকিস দেবী দীপাকে বলে, এই যে বৌমা, বলছি তোমার ওই মেজ বোনটার কি যেন নাম, ভুলে গেছি একদম। আমার মেজ বোন? ওর নাম তো পূজা, কিন্তু কেন বলুন তো? তোমার বাবা তো বলছিল কিছুদিন পর মেজ মেয়েটার বিয়ে দেব, তাই ভাবলাম এখনো বিয়ে ঠিক হলো না। আমি তো তোমাদের বাড়িতে বিয়ে খেতে যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে বসে আছি। আসলে আপনি তো জানেন মা, আমার বোনটার গায়ের রং একটু শ্যাম বর্ণের, সেই জন্য পূজাকে সহজে ছেলেরা পছন্দ করতে চায় না। সব ছেলেরাই তো এখন ফর্সা মেয়ে চায়, তাই বারবার ওকে পাত্রপক্ষ রিজেক্ট করে চলে যায়। ও বাবা, তাহলে তো মনে হয় বৌমার বাড়িতে আর বিয়ে খেতে যাওয়াই হবে না। জানো তো বৌমা, আমার মনে হচ্ছে তোমার বাপের বাড়িতে তোমার বিয়েটাই ফার্স্ট আর লাস্ট। কারণ আমার মনে হয় তোমার বিয়ের পর ওই বাড়িতে আর কারোর বিয়ে হবে না, কারণ তোমার ছোট বোনটার গায়ের রঙও তো শ্যাম বর্ণের। না না মা, ওর জন্য বাবা তো এখনো কোনো চিন্তা ভাবনা করেনি। তাছাড়া ও তো অতটাও শ্যাম বর্ণের নয়। আমার মেজ বোনটার গায়ের রংটা একটু বেশি শ্যাম বর্ণের, সেই জন্য ওকে নিয়েই চিন্তা। আমি তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাড়িতে প্রথম বিয়ে খেতে যাব, কিন্তু এই যে দেখছি তুমি যা বললে তাতে আর কোনো সম্ভাবনাই নেই। বিলকিস দেবীর মুখে এমন কথা শুনে দীপার মন খারাপ হয়ে যায়। তাই দীপার কোনো কথা না বলে সোজা রান্নাঘরে চলে যায় এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছুদিন কাটে। একদিন দীপা তার বাবাকে ফোন করে বলে, হ্যালো বাবা, বলছি যে তুমি কি কোনো পাত্রের সন্ধান পেলে? আসলে আমার শাশুড়ি মা বারবার আমার মেজ বোনের কথা জিজ্ঞাসা করছিল, তাই আমি তোমাকে ফোন করলাম। আরে না না, এখনো পর্যন্ত তো ঠিকঠাক পাত্রই পেলাম না। যে আসছে সেই তো না বলে চলে যাচ্ছে। কি বলি বলতো, আমি জানি না আমি মেয়েটার কবে বিয়ে দেবো। হ্যাঁ বাবা, এখন পাত্র খুঁজতে থাকো, আর এদিকে আমি তোমার জামাইকেও বলে দেব, যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে তোমাকে খবর দেব। আমি তো চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা সেরে ফেলবো। এভাবে কিছুক্ষণ কথা বলার পর দীপা ফোন রেখে দেয়। কিন্তু ফোন রাখার পর দীপা তার মেজ বোন পূজাকে নিয়ে চিন্তা করতে শুরু করে। এখনো পর্যন্ত কোনো পাত্রের সন্ধানই পেল না, তাহলে আমার বোনটার বিয়ে কি হবে না? আর তাছাড়া আমার শাশুড়ি মাঝে হাত পা গুটিয়ে বসে আছে, আমাদের বাড়িতে আমার বোনের বিয়ে খেতে যাবে। আর এখন যদি আমি আমার শাশুড়ি মাকে এই কথাটা বলি যে আমার বোনের জন্য এখনো কোনো পাত্র ঠিক করাই হয়নি, তাহলে তো আমাকে আরো কথা শুনতে হবে। তা না, এখন মাকে কিছু বলে লাভ নেই। দীপা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে বাড়ির কাজকর্ম করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন বিলকিস দেবী তার বড় ছেলে রতনকে বলে, আচ্ছা খোকা, বলছি শোন না, অনেকদিন তো হয়ে গেল আমরা কোথাও একসঙ্গে ঘুরতে যাইনি। চল না আমরা বরং একটু বাইরের দিকে ঘুরে আসি। এই বাড়িতে বসে থাকতে থাকতে আমার না আর একদম ভালো লাগে না। আর তাছাড়া আমি তো ভেবেছিলাম তোদের বিয়ের পর বৌমার বাপের বাড়িতে প্রথম বিয়ে খেতে যাব, কিন্তু এখন তো দেখছি বৌমার বোনেদের বিয়ে হওয়া খুব মুশকিল, কারণ বৌমার মেজ বোনের এখনো পর্যন্ত তো বিয়ে ঠিক হলো না। মা, তোমার বড় বৌমা কোথায়? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে রতন তখনই দীপার কাছে যায় আর দীপার মেজ বোনের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। হ্যাঁ রতন, মা ঠিকই বলেছে। আসলে ওর গায়ের রংটা শ্যাম বর্ণের, তো তাই ওকে কোনো ছেলেই পছন্দ করছে না। এবার তুমি বলো তো কি হবে? আমার চেনা মতে তেমন তো কোনো পাত্র নেই। আর তাছাড়া যেগুলো আমি একটু চিনি সেগুলো তো খুব গরিব, আর ওরা যৌতুকে অনেক কিছু নিতেও চাই। না না, ওসব দেখে দিলে হবে না। এমন একটা দেখে দিতে হবে যেন ঠিক তোমার মতোই সুখে শান্তিতে থাকতে পারে গিয়ে। হ্যাঁ রতন, তুমি একদম ঠিকই বলেছো। আমিও চাই আমার বোন যেন আমার মতোই থাকুক। পূজা যেখানেই বিয়ে হোক না কেন, পূজা যেন খুব ভালো থাকুক। ওর গায়ের রঙের জন্য ওকে কথা শুনতে না হয়, আর যৌতুক না নিয়ে যাওয়ার জন্য ওর উপর যেন কোনো অত্যাচারও না হয়। আমি শুধু এসবই চাই। সেদিনের পর থেকে রতন দীপার মেজ বোনের জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রতন কোনো পাত্রের সন্ধান পায় না। আর যদিও আবার রতন দু একটা পাত্রের সন্ধান পেয়েছিল, তারা অনেক অনেক টাকা যৌতুকের দাবি করে। সেই জন্য রতন তাদেরকে বাধ্য হয়ে না বলে দেয়। এভাবেই আরো কিছু মাস কেটে যায়। একদিন হঠাৎ করে আবার বিলকিস দেবী তার বৌমাকে বলে, কি গো বৌমা, বলি তোমাদের বাড়িতে কি আর কারোরই বিয়ে হবে না? আর তাছাড়া তুমি তো বললে তোমার মেজ বোনের জন্য নাকি ছেলে দেখা হচ্ছে, এখনো কি ছেলে পছন্দ হয়নি তোমাদের? না না মা, আসলে বেশ কয়েকদিন তো হয়ে গেল বাবাকে আর সেভাবে ফোন করা হয়নি, তাই আমি কোনো খবর পাচ্ছি না।
দীপার কথা শেষ হতে না হতেই সেখানে দীপার বাবা চলে আসে। দীপা তার বাবাকে দেখে একেবারে চমকে ওঠে। বাবা, তুমি এখানে হঠাৎ করে? সব ঠিক আছে তো বাবা? আসলে তোদেরকে একটা খুশির খবর দিতে এলাম, আর ওই খুশির খবরটা তোদেরকে না শোনানো পর্যন্ত আমি থাকতেও পারছিলাম না, তাই আমি ছুটে চলে এলাম তোদের কাছে। জানিস, তোর মেজ বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি একটা খুব ভালো পাত্রের সন্ধান পেয়েছি, আর ওখানেই বিয়ে ঠিক করবো বলে তোদেরকে বলতে চলে এলাম। যাক, তাহলে এতদিন পর বৌমার বাপের বাড়িতে আমরা প্রথম বিয়ে খেতে যাব। উফ, আমি তো খুব খুশি হয়েছি, আমার তো খুবই আনন্দ হচ্ছে। মা, শুধু আপনার নয়, আমাদের সবারই খুবই আনন্দ হচ্ছে। যাক, মেয়েটার জন্য একটা ভালো পাত্র তো পাওয়া গেল, যে আমার বোনের শ্যামবর্ণ দেখে ওকে বিয়ে করতে রাজি হয়েছে। সেটাই তো ভাবছি, মনে হচ্ছে ছেলেটা খুবই দরিদ্র, আর তা না হলে দয়ালু, তবেই তো এরকম শ্যামবর্ণের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। না হলে কোনো ধনী ছেলেরা তোমার ওই শ্যামবর্ণের বোনকে কোন রকম ভাবেই পাত্তা দিত না। শাশুড়ি মায়ের কথা শুনে দীপার মন খারাপ করে, কিন্তু দীপার কথা বাড়াতে চায় না। কিছুক্ষণ পর দীপার বাবা নিমন্ত্রণ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পূজা তার বড় দিদিকে ফোন করে বলে, হ্যালো দিদি, তুই কবে আসবি? চলে আয় না। দেখ না, আমরা কি শপিং করব না করব কিছুই তো বুঝতে পারছি না। তুই থাকলে কিন্তু অনেকটাই হেল্প হবে। তুই তো শাশুড়ি মাকে বলে এখনই চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখছি। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে দেখি যেতে দেয় কিনা, তার তো কোনো ঠিক নেই। এই বলে দীপা ফোন রেখে তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং বলে, মা, বলছিলাম যে পূজা আমাকে শপিং করার জন্য ডাকছে, আমি কি ওর সঙ্গে একটু শপিং করতে যেতে পারি? দরকার হলে আমি আজকে রাত্রিবেলাতেই বাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাও। আর তুমি যদি চাও আমাকেও নিয়ে যেতে পারো, আমিও কিন্তু যেতে রাজি আছি। তোমাদের বাড়িতে এই প্রথম বিয়ে খেতে যাব বলে কথা, একটু আদিক খেতে না দেখালে হয়? আর হ্যাঁ বৌমা, তোমাকে কিন্তু আমি আর একটা কথা বলছি, বৌমার বাড়িতে প্রথম বিয়ে খেতে যাব মানে আমাদের যেন একটু ভালোভাবে সেবা যত্ন করা হয়, কেমন? মা, শুধু আপনাদের নয়, আমাদের বাড়িতে যেই যাক না কেন তাকেই কিন্তু খুবই ভালো করে সেবা যত্ন করা হয়। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো কোনো ত্রুটি রাখাই হয় না। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা মা, এখন তাহলে আমি আসি, আমাকে তো আবার রাত্রিবেলা বাড়িতেও ফিরতে হবে। ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে যাও। আর হ্যাঁ, কালকে আমরাও শপিং করতে যাব। আমি, তুমি, তোমার ননদ আর দেওর, চারজনে মিলে শপিং করতে যাব। বৌমার বাড়িতে নতুন বিয়ে খেতে যাব বলে কথা, নতুন নতুন শাড়ি পরবো না তা তো হতেই পারে না। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে দীপা খুবই খুশি হয়। দীপা তখনই রেডি হয়ে তার বোনের সঙ্গে শপিং করতে চলে যায়। এভাবেই দীপা তার বোনের সঙ্গে সেদিন বেশ খুশি মনে শপিং করে বাড়িতে ফিরে আসে। ওদিকে পূজাও নিজের মতো বাড়িতে ফিরে যায়। দীপা বাড়িতে আসতেই তার শাশুড়ি মা তাকে দেখে বলে, কি গো, শপিং করা হলো তো? যাক, আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো সারা রাত ধরেই আজকে শপিং করবে। এই বলে শাশুড়ি মা নিজের রুমে চলে যায়। অন্যদিকে দীপাও ক্লান্ত থাকায় সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বিলকিস দেবী তার বৌমা দীপা এবং তার ছোট ছেলে এবং মেয়েকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। আচ্ছা মা, তুমি তো আগে কখনোই বিয়ে বাড়িতে গেলে এত শপিং করতে না, তাহলে আজকে হঠাৎ করে তোমার কি হলো বলো তো? তুই জানিস না এটা বৌমার বাড়িতে প্রথম বিয়ে, আর আমি সেই বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব এরকম পুরানো শাড়ি পরে? না না, আমি সবকিছুই নতুন নতুন পরে যাব, যাতে অনুষ্ঠান বাড়িতে আমাকে কেউ কোনো কথা শোনাতে না পারে। বিলকিস দেবীর এই কথা শুনে তার ছেলে এবং মেয়ে দুজনেই হাসতে থাকে। আচ্ছা বৌদি, বলছি তোমার বোনটার কোথায় বিয়ে হচ্ছে? আর তোমার বোনের গায়ের রং তো শ্যামবর্ণ, সেই জন্যই তো কেউ পছন্দ করতো না, তা হঠাৎ করে আবার পছন্দ হয়ে গেল, আবার বিয়েও হচ্ছে, এটার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমার বোনের খুবই তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তো, এখনো পর্যন্ত আমি ঠিকঠাক ভাবে কিছু জানি না। তবে ওখানে গেলে সবকিছুই জানতে পারবো, আর তারপর তোমাদেরকে সব বলবো, ঠিক আছে? এভাবেই সেদিন তারা শপিং করে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে দীপার মেজ বোনের বিয়ের দিন চলে আসে, আর বৌমার বাড়িতে প্রথম বিয়ে খেতে যাবে বলে বিলকিস দেবী এবং তার পরিবারের সকলেই খুবই আগ্রহী ছিল। সবাই রেডি হয়ে দীপার বাড়িতে মানে পূজার বিয়ের অনুষ্ঠানে যাবে বলে বেরিয়ে পড়ে। তারা সপরিবারে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে পৌঁছায়। বিয়ে বাড়িতে যাওয়া মাত্রই দীপার বাবা মা এবং বাকি সকল আত্মীয় স্বজন দীপার শ্বশুর বাড়ির লোকেদেরকে অনেক সেবা যত্ন করতে থাকে এবং তাদের খুবই ভালো করে আপ্যায়ন করার চেষ্টা করে। সেই আপ্যায়ন দেখে বিলকিস দেবীর খুবই ভালো লাগে। কিন্তু কিছুক্ষণ পরে বিয়ে বাড়িতে হইচই শুরু হয়ে যায়। হঠাৎ করে কি হলো? এত ঝগড়া ঝামেলা হচ্ছে কেন? আর তোমার বোন কোথায়? তোমার বোনকে তো দেখতে পাচ্ছি না।
রাহুল, আসলে দেখো না, আমার বোনটার মনে হচ্ছে আজকে বিয়েই হবে না। আমার বোন যদি আজকে লগ্নভ্রষ্ট হয় তাহলে আমার বাবা মা কাউকে মুখ দেখাতেই পারবে না, আর আমার বোনের যে কি হবে, ও তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কিন্তু বৌদি, কি এমন হলো? আর তাছাড়া তোমরাই তো বললে পাত্র খুবই ভালো, তাহলে হঠাৎ করে এরকম কেন হচ্ছে? আসলে আমি তো এখানে এসে জানতে পারলাম পাত্র একজন নেশা করছিল। আসলে ও একজন মাতাল। কিন্তু বিয়ের সম্বন্ধ ঠিক করার সময় বাবা মা এই ব্যাপারে কিছু জানতো না। আর আজকে তো বিয়ের 2 দিন আগেই বাবা জানতে পেরেছে ছেলেটা এরকম নেশা করে। শুধু তাই নয়, আজকে বিয়ের দিন ছেলেপক্ষ আরো অনেক অনেক যৌতুকের জন্য দাবি করছে। এখন বলো তো আমরা কি করব? বাবা মা তো কিছুই বুঝতে পারছে না। বৌদির মুখে এমন কথা শুনে রাহুল খুবই রেগে যায়। আর রাহুল তখনই বিয়ের মণ্ডপে গিয়ে পূজার হবু বরকে মারধর করতে শুরু করে। আর সেই মণ্ডপ থেকে তাকে তখনই তাড়িয়ে দেয়। এই দেখে সকলেই চমকে ওঠে। এমন পরিস্থিতিতে রাহুল সকলের সামনে বলে ওঠে, আপনাদের কাউকেই চিন্তা করতে হবে না, আমি তো আছি, আমি পূজাকে বিয়ে করব। রাহুলের এই কথা শুনে সকলেই চমকে ওঠে। অন্যদিকে দীপা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। এমনকি রাহুলের বাবাও এই বিয়েতে কোনো আপত্তি করে না। আর এভাবেই বিলকিস দেবী বৌমার বাড়িতে প্রথম বিয়ে খেতে গিয়ে নতুন আর এক বৌমাকে নিয়ে বাড়িতে ফেরে। আর বিয়ের পর তারা 2 বোন হাসি খুশি সংসার করতে থাকে।